প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি। এখন আপনারা দেখবেন জিএম শফিক ইসলামিক টিভিতে একটি বিশেষ প্রতিবেদনের নাম বিএনপি ও জামাতের বর্তমান সম্পর্ক কেমন যাচ্ছে। বড় সুখবর পেল জামাত, পাল্টে গেল রাজনীতির সব সমীকরণ। ধরলাম জামাত ইসলামী ক্ষমতায় আসলো, কিন্তু তারা তো সরকার চালাতে পারবে না, 1 বছরও টিকবে না। মিশরের মোহাম্মদ মুরসির পরিণতি ভোগ করতে হবে ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের। জামাত হবে আরেকটা মুসলিম ব্রাদারহুড। নেতাকর্মীরা থাকবেন জেলে, আয়না ঘরে। ফলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আসলে কোনো লাভই নেই, পুরোটাই লস কোট আনকোট। এসব কথা এখন হর হামেশাই শুনবেন বিএনপি পন্থী লোকজনের কাছে। ধানের শীষের বুদ্ধিজীবীরা অত্যন্ত সুকৌশলে এসব ন্যারেটিভ বাজারে ছড়াচ্ছে। টং দোকান থেকে 5 স্টার, সবখানে এদের একই আলাপ। যদিও পরে যখন পাল্টা প্রশ্ন করা হয় তখন বেশিরভাগই এর কোনো ব্যাখ্যা আদৌতে দিতে পারে না। তবে মুখ ফুটে না বললেও বিএনপি এই ন্যারেটিভের মূল ভিত্তি যে ভারত ভিত্তি তা কিন্তু স্পষ্ট। এরা বলতে চায় সেকুলার পার্টির চেয়ারম্যান বিএনপি নেতা তারেক রহমান ভারত থেকে যে সমর্থন পাবেন সেটি কপালে জুটবে না ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতে আমির শফিকুর রহমানের। আর প্রতিবেশী দেশ ভারতের সাথে শত্রুতা করে জামাত কেন কোনো দলই বাংলাদেশের ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবে না। আরো কিছু বিষয়ের সাথে যোগ করে, তবে মূল ঘটনা কিন্তু এটাই। তো বিএনপির ফাহাম শাহিদ মির্জাদের ছড়ানো এই ন্যারেটিভ কি সত্যি নাকি কেবলই মিথ্যা? চলুন জানা যাক। বদলেছে যে খুঁটির জোরে ভারত তার প্রতিবেশী দেশগুলোতে নিজেদের অনুগত সরকার বসাতো যুগ যুগ ধরে, সেই খুঁটি গোড়া থেকে ভেঙে গেছে। যার প্রমাণ ভুটান, নেপাল, শ্রীলঙ্কা। এসব দেশে ভারতের অনুগত শাসকদের ছুড়ে ফেলেছে সে দেশের সাধারণ জনতা। মোদী যাদের এক কথায় প্রভু ছিল তারা এখন পলাতক, ঠিক আমাদের শেখ হাসিনার মতোই। ভারত কিছু করতে পারেনি, কারণ তাদের খুঁটি আমেরিকা তাদের পাশে নেই বহুকাল। উল্টো মোদীর নিজের গদি ঠেকানো কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণে। বিএনপির যে জুজুর ভয় সেটা কিন্তু আওয়ামী লীগও দেখাতো 5ই আগস্টের পর। বলতো ইউনূস সরকার 1.5 দিনও টিকবে না, ভারত তাদের উৎখাত করবেই। অথচ তাদের শত অসহযোগিতার পরেও ইউনূস সরকার টিকে আছেন। জামাত শিবিরই তাদের টিকিয়ে রেখেছে। ফলে ভারত ঠিকই এই সরকারকে জামাত শিবিরের সরকার হিসেবেই ট্রিট করে। তো কই, তারা তো জামাত ইউনূস সরকারকে হটাতে পারলো না। তো এখন জামাতের ছায়া সরকার হটাতে না পারলে পরে জামাতের ফুল বডি ক্ষমতায় আসলে তাদের হটিয়ে দেবে ভারত। এই ধারণা কি অমূলক অহেতুক নয়? বরং ভারত বিরোধী না হয়ে ভারতের সাথে মাখামাখি করার সরকারই আগামী দিনে দেশের ক্ষমতায় টিকতে পারবে না। বিএনপি তো দূরের কথা, সেটা যদি জামাতও হয় তাও তাদের পরিণতি হবে আওয়ামী লীগের মতোই। খেয়াল করলে দেখবেন এখন ইউনূস সরকারও যখন ইলিশ আদান প্রদানের মাধ্যমে ভারত প্রীতি দেখাতে চায় তখন তারাও কিন্তু গণপ্রতিরোধের মুখে পড়ে যায়। সম্মিলিতভাবে দেশের বেশিরভাগ নাগরিক নেতিবাচক প্রক্রিয়ায় দেখায়, কারণ ভারত এদেশের মানুষের কাছে রেড লাইন। তারা সব সহ্য করবে কিন্তু ভারতের তাবেদারি সহ্য করবে না। এদেশের মানুষ এমনকি লীগকেও মেনে নেবে যদি তারা ভারত বিরোধী রাজনীতি করে, কিন্তু ভারত পূজারী বিএনপি জামাত কেউ মেনে নেবে না। এটা শুধু বাংলাদেশ নয়, আপনি নেপাল ভুটানে খোঁজ নিলেও সে দেশের নাগরিকদের ভেতর একই মনোভাব দেখতে পারবেন। এটা ভারতের সরকারগুলোর অতি দাদাগিরি ফলানোর ফলাফল, প্রতিবেশীর প্রতি সদয় না হয়ে নির্দয় হওয়ার পরিণতি। বলা বাহুল্য, বাংলাদেশের রাজনীতিতে কে টিকে থাকবে, কে চেয়ারে বসবে সেটা নির্ধারণ করবে সেই দলের ভারত বিরোধিতার মাত্রার উপর। এখন আপনি দেখবেন বিএনপি যত চাঁদাবাজি ধান্দাবাজি যাই করুক, তারা যেদিন তিস্তা ইস্যুতে ভারতের বিরুদ্ধে কথা বলেছে সেদিন ঠিকই সাধারণ জনতার প্রশংসা কুড়িয়েছেন। তো এটা এখন স্পষ্ট যে ভারত পাশে থাকলে সে দল ক্ষমতায় থাকবে, না হলে থাকবে না। এটা ভুল কথা, মিথ্যা কথা, জুজুর ভয়। জামাতের ভারত বিরোধিতায় তাদের ক্ষমতায়িত করবে এবং টিকিয়ে রাখবে। তো বাংলাদেশের সবচেয়ে ভারত বিরোধী দল হিসেবে পরিচিত কারা? এক কথায় বললে জামাত ইসলামী। আরাফাত রহমান শৈশবের একটা লেখা পড়লে বিষয়টি স্পষ্ট হবে। সম্প্রতি অধ্যাপক গোলাম আজম ইস্যুতে বিএনপি এবং এনসিপি নোংরামির জবাব দিতে গিয়ে তিনি ভারত বিরোধিতার প্রসঙ্গটি টেনেছেন। শৈশব লিখেছেন, গোলাম আজম ইতিহাসের মহানায়ক কিনা তা জানা যাবে অন্তত 500 বছর পর। ইতিহাসে কে নায়ক আর কে মহানায়ক তা ইতিহাস বিচার করে ব্যক্তির জন্মের 500 বছর পর। গোলাম আজম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, খুবই বড় ধরনের বিরোধিতা। ভারত আগ্রাসন চালাবে এই আশঙ্কা থেকেই তিনি এই কাজটি করেছিলেন। খেয়াল করলে দেখবেন গোলাম আজম এই জিনিসটাকে তিনি রাজনৈতিকভাবে ব্যবহার করতে পেরেছেন। জামাত এখন পর্যন্ত যতগুলো আসন পেয়েছে সবগুলোই সীমান্তবর্তী এলাকায়, কারণ এই সিটগুলি ভোটাররা ভারতীয় সীমান্তের পাশে থাকায় তীব্রভাবে ভারত বিরোধী। যেহেতু তাদের কাছে মনে হয়েছে জামাত ইসলামী সবচেয়ে বড় ভারত
ভারত বিরোধী শক্তি, তাই তারা জামাতকে এতদিন ধরে ভোট দিয়ে আসছে। বিএনপিকে তারা বেছে নেয়নি, কিন্তু আসলেই তাই। তো আজকের এই প্রজন্ম 54 বছর পর ভারতের যে রূপ দেখেছে, সেটা কিন্তু 54 বছর আগে ভেবেছিল জামাত। ফলে এই প্রজন্মের কিন্তু জামাত শিবিরকে পছন্দ করার অন্যতম বড় কারণ এটাই যে তারা সবচেয়ে বেশি ভারত বিরোধী। এই কারণেই ডাকসুতে যখন সাদিক কায়েমকে পাকিস্তানি বলা হয়, ভারত বিরোধী বলা হয়, তখন তিনি সর্বোচ্চ ভোটে জিতে আসেন। তো ডাকসু প্রসঙ্গ যখন আসে, তখন আরেকটা বিষয় বলে রাখা দরকার। ডাকসুর রেজাল্টে সেই রাতে বহু বুদ্ধিজীবী শিবিরকে পরামর্শ দিয়েছিল ছাত্র দলের সাথে সমঝোতা করে অন্তত জিএস পদটা যেন ছেড়ে দেয়। ইভেন সাবেক শিবিরের অনেকেই এ কথা বলেছিল, কারণ তাদের যুক্তি ছিল একটা পদ অন্তত না ছাড়লে এই ডাকসু টিকবে না, এই ডাকসু ফাংশন করবে না, শিবির একা ডাকসু চালাতে পারবে না, অনেক বাধা আসবে, এমনকি ইলেকশন মেনে নেবে না হেরে যাওয়া প্রার্থীরা। কিন্তু শিবির সে কথায় কান দেয়নি, একেবারেই দেয়নি। তারা সে সময় বলেছে, আমরা যদি ভোটে হারি, সবগুলোতে হারলেও কোনো সমস্যা নাই, কিন্তু জিতলে কোনো আপোষ রফা দফা করা হবে না। তো শিবির জেতার পর তারা কিন্তু ঠিকই তাদের কাজ করে যাচ্ছে, খুবই স্মুথলি করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে আমূল পরিবর্তন আসছে শিবিরের হাত ধরেই। সাদিক কায়েম, এস এম ফরহাদরা দেখিয়ে দিচ্ছে তারা আসলে কি। হ্যাঁ, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হয়েছে বারবার, কিন্তু তাতে কিছু হয়নি। ডাকসু বাতিলেরও ষড়যন্ত্র হয়েছে, বাট শিবির সবকিছু সামলে নিয়েছে। তারা বুঝিয়েছে তারা ক্যাপাবল। এখন শিবির যদি পারে, জামাত কেন পারবে না? বরং জামাত ক্ষমতায় আসলে ভারত ছাড়া গোটা দুনিয়া তাদের পাশে থাকবে। সুপার পাওয়ার চীন তো এখন থেকেই প্রকাশ্যে আছে। ইউরোপ আমেরিকার কূটনীতিকরা নিয়মিত রুটিন করে জামাত আমিরের সাথে সাক্ষাৎ করে যাচ্ছেন। আর জামাতের মূল পার্টনার হলো তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, যারা বলা চলে জামাতের সরকারকে সফল করতে নিজের সর্বোচ্চটা দিয়ে পাশে থাকবেন। বলা হয়ে থাকে, বাংলাদেশের কোনো ছাত্রের তুরস্কে ফুল ফান্ডেড স্কলারশিপ পেতে গেলেও আগে থেকে শিবিরের রিকমেন্ডেশন তথা সুপারিশ চাওয়া হতো। তার মানে এরদোয়ান শফিক দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন মজবুত হবে তা কি চিন্তা করা যায়? বরং এক্ষেত্রে মানে বিদেশিদের সাথে রিলেশনের ক্ষেত্রে জামাতের চেয়ে যোজন যোজন পিছিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের কাছে নেয়া ছাড়া দেওয়ার কোনো সম্পর্ক নাই, যেটা জামাতের কাছে আছে। তাহলে বিএনপি জনগণের কাছে বলে বেড়াচ্ছে জামাত ক্ষমতায় আসলে সরকার 1 বছরও টিকবে না, এ কথা আদৌ কি কোনো ভিত্তি থাকলো? না, একেবারেই না। বরং জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় আসীন হয়, তাহলে দেশে যেমন সুশাসন নিশ্চিত হবে, সাথে দেশ পৌঁছে যাবে উন্নতির চরম শিখরে। কারণ তারা এক মধ্যপ্রাচ্য থেকে হাজার হাজার কোটি টাকার ফান্ড এনে দেশের কোটি কোটি বেকারের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবে অনায়াসেই। দর্শক, আপনাদের কি মনে হয় সেটি কমেন্টস করে জানাবে।